Hello, assalamu alaikum. Can you hear me? It's Dr. Saima welcoming you all in our today's session. Firstly, I gonna thank Lancet Bangladesh for arranging such a session, and obviously thank you Dr. Islam Bhaiya for inviting me to share my knowledge with you all. Me, Dr. Saima Islam, passed my MBBS from Armed Forces Medical College. Passed my AMC Part 1 in last November and now eligible for clinical examination. And now currently I'm working as a resident medical officer in vascular surgery department in Ibrahim Cardiac Hospital and Research Institute. আজকে আমি বলতে চাচ্ছিলাম যে এএমসি প্রসিডিউর নিয়ে আমি হয়তো অনেকগুলো জায়গায় সেশন নিয়েছি, জেনেসিসে সেশন নিয়েছি, তারপরে মেডিকেলের পরিবারে নিয়েছি, স্টেথোস্কোপে নিয়েছি। ঘুরে ফিরে সব একই কথা যে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলের সাথে কিভাবে আমরা অ্যাকাস্টমড হব, হেলথ সিস্টেমের সাথে অ্যাকাস্টমড হব, ওই পর্বগুলোতে আমরা অনেক কিছু বলেছি ওই সেশনগুলোতে। তবে আজকে আমরা একটু একাডেমিক ডিসকাশনের দিকে যাব এবং আজকের সেশনটাকে দুটা ভাগে রাখার চেষ্টা করেছি। ফার্স্ট ওয়ান আই উইল ডু সাম রিকল সলভিং অ্যান্ড অ্যানাদার ওয়ান আই উইল অ্যান্সার সাম কোয়েশ্চেন ফ্রম দ্য ভিউয়ার্স। আমরা এএমসির যে বুকসগুলো আমি আগেও দিয়েছি, আজকেও আবার বলছি যে দ্য বাইবেল অফ দ্য এএমসি এমসিকিউ, টু ক্র্যাক দ্য এএমসি এমসিকিউ উই মাস্ট হ্যাভ দ্য ব্লু বুক which is known as the handbook of AMC MCQ. Though the book is not updated for last 7 years, but this book is very much helpful for ours and the beginners and the medicine practitioners. Is a very rich book. So blue book বা AMC MCQ handbook যেটাকে আমরা বলি, সেই বইটা পড়তে প্রথম যারা বিগিনার তাদের জন্য একটু কষ্ট হবে, মেডিকেল স্টুডেন্ট বা আদার্স অনেকের কষ্ট হবে। বাট যদি আমরা বুঝতে পারি বইয়ের জিনিসগুলো, কোয়েশ্চেনগুলো, কমেন্টারিগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারবো যে কতটা ভাইটাল এবং ওদের হেলথ সিস্টেম আসলে কী ওরা চাচ্ছে, ওরা কী এক্সপেক্ট করে। আর এমসিকিউ এক্সামটা আসলে এটা কোনো ডিগ্রি না, এটা একটা লাইসেন্স এক্সাম। এমবিবিএস পাশ করার পরই আমরা এটার জন্য এলিজিবল। সো এটার জন্য স্পেশালিস্ট হওয়ার দরকার নাই। এটা আমরা এমবিবিএস লেভেলে একজন জুনিয়র ডাক্তার হিসেবে আমরা যেভাবে অ্যাপ্রোচ করি একটা পেশেন্টকে অ্যাজ এ জিপি প্র্যাকটিশনার হিসেবে বা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে বা ইনডোর ডক্টর হিসেবে বা আউটডোর ডক্টর হিসেবে প্রিলিমিনারি যে জিনিসগুলো আমরা করে থাকি সেগুলাই মেনলি AMC টেস্ট করে। সো AMC don't gonna judge how deep you know, it just want to know how well you know the topic. সো আমি আজকে আপনাদেরকে মডেল 10 to 15 রিকল সলভ করব আমরা একসাথে। তাহলে আমরা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি AMCটা পড়া যায়। AMCটা অ্যাকচুয়ালি খুব বেশি যদি আমি বলি যে কম্পারিজন টু প্ল্যাব USMLE, AMC is an average exam, but it's much trickier exam. Nowadays the question pattern is changing and hopefully it will become harder day by day. সো যখন আমি AMC রিকলসগুলো পড়বো বা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব, তখনই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি নাম্বার 1 বুকের নাম বলেছি যে ব্লু বুক। সেকেন্ড ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট ওয়ান। কাপলান সিরিজের বইগুলো যারা আমরা পড়ি, আমরা যারা ফ্যান, তারা জানি যে কাপলান সিরিজের বইগুলো কতটা ইম্পর্ট্যান্ট বা ভালো লাগে বা বেসিক ক্লিয়ারেন্সের জন্য কতটা ভালো। আমরা অনেকে এমবিবিএস লেভেলে কাপলান সিরিজের অ্যানাটমি, ফিজিওলজি এগুলো পড়েছি এবং কাপলান সিরিজের যে মোস্ট পপুলার ওয়েবসাইট উই অল নো মেড বুলেটস, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যে আমি বিভিন্ন রকম টপিকগুলো আমাদের ইনিশিয়াল নলেজ গেইনের জন্য যদি আমি জানতে চাই, তাহলে আমি পারবো মেড বুলেটস। আমি যদি গুগলে যাই, আপনার সবার বন্ধু গুগলস অ্যান্ড ইউটিউব, এবং এখন নতুন অনেক ভিডিও তৈরি হচ্ছে আমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য। আমরা ইউটিউবে যদি ভিজিট করি, আমরা অনেক ইজিলি জানতে পারবো।
টপিকগুলো সম্পর্কে যে আসলে জিনিসটা কী। কারণ আমরা যখন ভাস্কুলার সার্জারিতে আমি এখন কাজ করছি বা আমরা সার্জারি জেনারেল কাজ করছি, মেডিসিনের জিনিসগুলো আমাদের এতটা জানা হয় না, তারপরে গাইনি জিনিসগুলো এতটা জানা হয় না, বা আমরা যারা গাইনি স্পেশালিস্ট অনেকে প্ল্যান করি যে আমরা হয়তো এমসি এমসিকিউ দিব, সেক্ষেত্রে দেখা যায় যে পিডিয়াট্রিক্স, তারপর পপুলেশন সায়েন্স, সাইকিয়াট্রি, এই জিনিসগুলোতে আমাদের উইকনেস দেখা যায়। এবং আমরা সবাই জানি যে এমবিবিএস লেভেলে আমাদের সাইকিয়াট্রি, ইথিক্স, পপুলেশন সায়েন্স, বায়োস্ট্যাট এগুলোতে একটা গুরুত্ব দেওয়া হয় না, এবং আমরা পড়েও এতটা মজা পাই না, আমরা বুঝতে পারি না আসলে এটার ইম্পর্টেন্সটা কী। কিন্তু অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল হু আর প্র্যাকটিসিং ইন অস্ট্রেলিয়া, দে আর দ্য মোস্ট ভ্যালুয়েবল কমিউনিটি, এবং তারা ওখানে শুধুমাত্র একটা পেশেন্টকে ডিল করছে না, তারা অ্যাজ এ হোল কমিউনিটিকে ডিল করছে। সাপোজ তার কাছে একটা পেশেন্ট আসলো, তাকে আগে দেখতে হবে যে সে সাইকোলজিক্যালি কতটুকু স্টেবল আর আনস্টেবল। সে যদি সাইকোলজিক্যালি স্টেবল হয় তাহলে তো তাকে আমরা সে অনুযায়ী অ্যাপ্রোচ করবো। যদি আমি দেখি যে সে সাইকোলজিক্যালি আনস্টেবল, which element is making him unstable, I have to find out that. আমাকে দেখতে হবে যে সে আসলে কী কারণে আনস্টেবল হয়ে যাচ্ছে, মানসিক প্রবলেমের কারণ কি, তাকে কেউ থ্রেট করছে, আর সে কি কোনো একটা ইমিগ্রেন্ট কিনা, বা সে কোনো অ্যালকোহল নিচ্ছে কিনা, বা অ্যালকোহল নিলে কতটুকু মাত্রায় নিচ্ছে, বা সে অ্যালকোহলিক উইথড্রয়াল সিনড্রোমে আছে নাকি ইনটক্সিকেটেড, এগুলো আমাকে জানতে হবে। এবং তাকে যদি সাপোজ কেউ থ্রেট দেয়, বা সে যদি কোনো থ্রেটেন্ড কাউকে ফিল করে, সে বলে, বা সে কাউকে যদি আমার কাছে, আমি এজ এ ডক্টর হিসেবে কাজ করছি, আমি হয়তো তার একজন প্র্যাকটিশনার, দেখা গেল যে কেউ আমাকে ইনফর্ম করলো যে আমার এই পেশেন্টটা অন্য কাউকে হার্ম করতে পারে, সেটাও আমার দায়িত্ব। এখন যদি দেখি যে সে এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত, আমার তখন দায়িত্ব হবে শুধু তাকে ট্রিট করা না, তার পার্টনারকে ট্রিট করা, অ্যাজ ওয়েল কমিউনিটিতে কন্ট্যাক্ট ট্রেসিং করা। সো এটা একটা কমিউনিটিতে থাকতে হলে অ্যাজ এ হোল কমিউনিটি হিসেবে একটা আমাদের অ্যাপ্রোচ করতে হবে। সো এই জিনিসগুলো আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। এমসির মেইন জিনিসটা কি, পড়া জিনিসটা খুবই স্ট্রাকচার্ড, খুবই অর্গানাইজ, যদিও এমসির কোনো সিলেবাস নেই। প্ল্যাবের ক্ষেত্রে একটা সিলেবাস বা আমরা একটা বই জানি, কিংবা ইউএসএমলি যখন আমরা দিই জানি যে আমরা ইউএস ওয়ার্ল্ড বা ক্যাপলান সিরিজের বইগুলো হেল্প করে। এমসিতে এমসি হ্যান্ডবুক ছাড়া তেমন কোনো গাইডেন্স দেওয়ার কোনো কিছু নেই। এবং কিছু ওয়েবসাইটগুলো অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা এই ওয়েবসাইটগুলোতে যাবেন এবং দেখবেন যে ওদের প্যাটার্নটা কী, আমাদের সাথে ডিফারেন্সটা কী, অনেক কিছুই ডিফারেন্ট করে। যেমন আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে আমরা যখন ভাইরাল মেনিনজাইটিস ডিল করি, এই বাচ্চাটার সাথে যদি যে বাচ্চাটার ভাইরাল মেনিনজাইটিস হলো, সে বাচ্চাটাকে আমরা তো ডিল করব পেশেন্ট হিসেবে, কিন্তু তার বাসায় যদি কেউ প্রেগনেন্ট ওম্যান থাকে, তাকে কোনো প্রোফাইল্যাক্সিস আমরা দিব কি না, বা তার কোনো কিছু লাগবে কি না। বা একটা বাচ্চারা যখন স্কুলে যায়, অনেকগুলো বাচ্চার এক্সপোজারে যায়, এবং তার যদি কোনো স্কিন ডিজিজ থাকে, অন্য বাচ্চাদের ক্ষেত্রেও সেটা কন্টাজিয়াস হতে পারে। তো সেই জিনিসগুলো সম্পর্কে আমরা হয়তো এতটা জানি না, বা আমরা হয়তো প্র্যাকটিসে থাকি না, আমরা আমাদেরগুলাই জানি। এবং আরেকটা যেটা হয় যে আমরা এপিআই স্কেডিউলে বাংলাদেশ ফলো করে, ওদের দেশে কিন্তু ইপিআই স্কেডিউলটা ফলো করে না, যার কারণে দেখা যায় যে অনেক ডিজিজ আমরা যেমন হুপিং কফ দেখতে পাই না, কিন্তু ওদের দেশে কিন্তু হুপিং কফটা ওরা পায়, যেহেতু ওরা ইপিআই স্কেডিউল ফলো করে না। সো এই জিনিসগুলো একটু ডিফারেন্ট। এবং আমরা শুধু জানি যে আমরা যখন এমবিবিএস লেভেলে ডিজিজ পড়ি, তখন আমরা মিজেলসের একটা ভাইরাস কী সেটা আমরা জানি, ইনকিউবেশন পিরিয়ড কী সেটা আমরা জানি যে সাইন সিমটম কী, কমপ্লিকেশন কী, ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট কী। কিন্তু মিজেলসের আশেপাশে যে বাচ্চাটার মিজেলস হয়েছে, তার সাথে যে গার্জিয়ানরা আছে বা তার হোম মেম্বাররা আছে, তাদের ক্ষেত্রে কোনো কিছু কি আমাদের করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা জানি না। বা কোনো প্রেগনেন্ট ওমেন যদি থাকে, সে কতটুকু তার দ্বারা আক্রান্ত হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। সো আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে জানতে হবে। এবং যখন আমরা ইনফেকশন জিনিসটা দেখবো, আমরা তো মোটামুটি সবাই জানি যে কোন ভাইরাস দিয়ে হয়, ইনকিউবেশন কী হয়, ভাইরাসে তো যেহেতু অ্যান্টিভাইরাল আমরা খুব লিমিটেড কিছু ডিজিজে ইউজ করি, তো কত ঘন্টার মধ্যে ইউজ করব, স্টেরয়েড কখন ইউজ করব, ম্যানেজমেন্ট জানার পাশাপাশি আমরা যদি জানি যে প্রেগনেন্সিতে যদি এক্সপোজার হয়েই যায়, তখন আমাদের কি করতে হবে, বা রুবেলা যদি হয়েই যায়, বা প্রি কনসেপশনাল কাউন্সিলিং বা প্রি ম্যারিটাল কাউন্সিলিংগুলো, সেগুলো আমাদের জানতে হবে। যেমন আমাদের দেশে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করি, যখন একটা অ্যানিমিক পেশেন্ট দেখি, তাকে আমরা ব্লাড প্রোডাক্ট দেওয়ার জন্য এনকারেজ করি,
কিন্তু ওই দেশে যদি কেউ বলে যে আমি ব্লাড প্রোডাক্ট নিব না, ওদের কিছু আমাদেরকে জানতে হয় যে ওদের দেশে কিছু বোহেমিয়ান্স মতবাদ শাড়ি কেউ কিছু আছে। তো সেগুলো যদি আমরা দেখি, দেখা যাবে যে তারা যদি ডিনাই করে যে আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি ব্লাড প্রোডাক্টস, সো ইউ হ্যাভ টু, ওকে দিতে হবে যে সে মরতে চাচ্ছে, তাকে আমার অ্যালাউ করতে হবে। অ্যাজ এ ফিজিশিয়ান আমার আর কিন্তু কোনো ওয়ে নাই। এবং বাচ্চার মা যদি বলে যে আমি আমার বাচ্চাকে ট্রিটমেন্ট করাবো না, সেক্ষেত্রে আপনি কী ডিসিশন নেবেন? এই ডিসিশন জিনিসগুলোই হচ্ছে ওরা অ্যাকচুয়ালি জাজ করে থাকে। আরেকটা ব্যাপার, ওরা ইথিক্সের ব্যাপার অনেক বেশি জোরদার, যেটা আমরা হচ্ছে গিয়ে এতটা প্র্যাকটিস করি না। আনইথিক্যাল জিনিসপত্র আমরা অনেকেই করি থাকি, বা দেখা যায় যে পেশেন্টের জন্য ইমার্জেন্সি সিচুয়েশন আমরা অনেক কিছু করছি। যেমন দেখা যায় যে আমরা যখন পেশেন্ট কাউন্সিলিং করি, আমরা কাদেরকে কাউন্সিলিং করি? প্রথমে রোগীর লোককে করি, তারপর রোগীর লোক যখন একটু বুঝে তারপর রোগীকে করি। কিন্তু ওদের দেশে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন করে, মানে পেশেন্ট যতক্ষণ পর্যন্ত নিজে দিতে পারবে, হোক সে ড্রাউজি, হোক সে ডিমেনশিয়ার পেশেন্ট, হোক ইভেন যদি আমরা দেখি যে ডাউন সিনড্রোম পেশেন্ট ক্যান গিভ হিজ অর হার কনসেন্ট রিগার্ডিং এনি অপারেশন অর অ্যাকসেপ্টিং এনি ট্রিটমেন্ট প্রসিডিওর। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস করা হয় না, আমাদের সেই জিনিসগুলোও জানতে হবে। সো এই জিনিসগুলো যদি আমরা দেখি এবং এএমসি কোশ্চেনগুলো যদি আমরা গো থ্রু করি, যারা আমরা অ্যাকচুয়ালি আজকে আমার মেইন কনসার্নটা হচ্ছে যারা আমরা মানে এএমসি দিব মাইন্ডসেট করে ফেলেছি, এবং যারা হয়তো আমরা ফর্ম এক্সাম ডেট বুক করে ফেলেছি, এবং যারা হয়তো কোনো কারণে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে গিয়েছে, বা আমরা হয়তো বা কোনো কারণে পারছি না কোয়ালিফাই করতে, তাদের জন্য একটু যদি হেল্প হয়। আমি নিজেও একজন লার্নার, আমি নিজেও নতুন নতুন কিছু শিখছি, এবং এই জিনিসটা হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমি গত নভেম্বরে পাশ করার পরে হয়তো ওই এএমসি রিলেটেড জিনিসে যাইনি। সো এই জিনিসগুলো আমিও এখন নতুন নতুনভাবে শিখছি। তো আমি আপনাদেরকে রিকল সলভের আগে কিছু জিনিসের ওরিয়েন্টেশন দিলাম, যে অ্যাকচুয়ালি ওদের হেলথ সিস্টেমে ওরা কি চায়, ওরা কি এক্সপেক্ট করে, বা কি বেসিক জিনিসটা এক্সপেক্ট করে। তো বই তো দুটা বলেই ফেললাম, এমসিকিউ ব্লু বুক, দেন হচ্ছে মাস্টার অফ দ্য বোর্ড অ্যান্ড ক্যাপলান সিরিজও বলে ফেলেছি। মেডিসিন, সার্জারি, গাইনির জন্য আমরা দেখতে পারি। এবং আমাদের যাদের অভ্যাস আছে বেলিয়ান, লাভ অ্যান্ড ডেভিসন পড়া, ইজ ভেরি হেল্পফুল। আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, ইজিলি আপনি অ্যাটাচ থাকবে। তারপর আরও কিছু জিনিস থাকে যেগুলো আমরা এতটা এমফাসিস দিই না, যেমন অর্থোপেডিক্স। আমি পার্সোনালি অর্থোপেডিক্সে অনেক সত্যি কথা বলতে যে অনেক কষ্ট হয়েছে, কারণ অর্থোপেডিক্সটা আমি একটু এনজয় করতাম না, যার কারণে আমার একটু পড়তে হয়েছে। সো অর্থোপেডিক্সের জন্য আপনারা যে কমন টপিকগুলো ওখানে থাকে, ওগুলো আপনারা দেখলেই পারবেন। এবং কিছু ফাইল থাকে আপনারা, এখন তো আমি বলেই দিলাম যে আমাদের ওয়ার্ল্ড ইজ লাইক এ গ্লোবাল ভিলেজ। আপনারা যদি ফেসবুকে সার্চ দেন এইমস রিলেটেড যে কোনো গ্রুপে গেলেই, আপনি যদি অ্যাটাচড হন, সার্চ অপশনে গেলে যে কোনো টপিক সার্চ করলে আপনি জানতে পারবেন। ফাইল অপশনে গেলে অনেক ফাইল পাবেন, সেগুলো কালেক্ট করবেন, করে দেখবেন যে কোশ্চেন প্যাটার্নটা কী। দ্য ফার্স্ট থিং টু ক্র্যাক দ্য এমসি, টু হ্যাভ দ্য ওরিয়েন্টেশন অফ দ্য কোশ্চেন। সো আমাকে আগে কোশ্চেনগুলো সম্পর্কে ওরিয়েন্টেড হতে হবে, টপিকগুলো সম্পর্কে ওরিয়েন্টেড হতে হবে। আর বুকের নাম তো মেইন বুক, যেগুলো আমরা পড়লে জানতে পারবো। অ্যাকচুয়ালি ওরা সবারটা ফলো করে না, সো আমাদের অজি গাইডলাইনটা দেখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি তো বলেই দিলাম, RACGP, রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ ফর জিপি প্র্যাকটিশনার, এই ওয়েবসাইটে যদি আমি সার্চ দিই, তাহলে আমি ওদের ডিজিজ ম্যানেজমেন্ট কীভাবে করছে ওরা জানতে পারবো। মেড বুলেটও বলে দিলাম। আর পিডিয়াট্রিক্সের জন্য আমরা RCH ফলো করতে পারি, রয়্যাল কলেজ চিলড্রেনের, যেটা চিলড্রেন হসপিটাল, রয়্যাল কলেজ অফ চিলড্রেন হসপিটাল, যেটা ওরা সেটা মেলবোর্নে অবস্থিত, সেটার কিছু গাইডলাইন আছে, সেগুলো আমরা দেখতে পারি। বাচ্চা পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওদের যে আপডেটেড ভার্সনটা আমরা ওখানে পাবো। আর যেটা লাগে, ওরা হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রামটা ওদের দেশে অনেক লাগে। আমাদের দেশে যেমন স্ক্রিনিং প্রোগ্রামটা আমরা এতটা প্র্যাকটিস করি না, বা আমাদের দেশে তো জনসংখ্যা বিধায় আমরা এতটা মেনটেন করতে পারি না। বাট ওদের দেখা যায় যে 18 বছর থেকে ওরা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করে। তারপরে 40+ হলে দেখা যায়, 50+ হলে ম্যান্ডেটরি ওদের ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামটা করা। ওদের দেশে যেহেতু এইসব ক্যান্সারগুলো অনেক বেশি হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার, তারপর প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলোর কতগুলো ওদের টাইম টু টাইম আপডেটেড হয়। সো সেক্ষেত্রে আমাদের জানতে হবে রেড বুক আপডেটস। সো আমি যদি গুগলে গিয়ে রেড বুক আপডেটস দেই, তাহলে আমরা জেনে যাব যে রেড বুক আমাদেরকে কী জানাচ্ছে। শুধুমাত্র স্ক্রিনিং, যে কোনটা লো রিক্স, কোনটা মডারেট রিক্স, কোনটা হাই রিক্স, এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কখন কোন পেশেন্টের কী ম্যানেজমেন্ট আমরা দিব, বা আমি কখন তাকে কত দিন পর্যন্ত তাকে আমরা ফলো আপে রাখবো, কীভাবে ফলো আপে রাখবো, প্রোফাইলাক্সিস কী দিব, বা তার
আমরা অনেকেই জানি যে অনেক সিনড্রোমগুলো আছে জেনেটিক চেঞ্জের কারণে তার যেই রিলেটিভরা থাকে বা ফ্যামিলি মেম্বাররা থাকে বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সেকেন্ড ডিগ্রি রিলেটিভ তাদের ক্ষেত্রে কতটা এটা তার তার যেহেতু আছে তার কোন কোন রিলেটিভরা ইন চান্স থাকবে। সো জেনেটিক যে টপিকগুলো আমরা পড়ি সেগুলো এখানকে অনেক ইম্পর্টেন্ট, জেনেটিক ডিজিজ কী কী থাকে সেগুলোও ইম্পর্টেন্ট। সো আমরা অ্যাজ এ হোল আমি আপনাদেরকে হয়তো অনেকগুলো টপিক হ্যাপাজার্টলি বলে দিলাম, আসলে জাস্ট ওরিয়েন্টেশনের জন্য আমি বইগুলা বললাম, ব্লু বুক, রেড বুক, মাস্টার অফ দ্য বোর্ড, ক্যাপলান সিরিজ, বেলিয়ান লাভ, ডেভিসন, এগুলো আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে হেল্প করবে। আর আমাদের রেডিওলজির জন্য আবদুল্লাহ স্যারের বইটা খুব ভালো, আপনারা আবদুল্লাহ স্যারের বইটা যদি দেখেন এক্স রে ফাইন্ডিংগুলা জানতে পারবেন। খুব বেশি কিন্তু এক্স রে লাগে না এমসির জন্য, কতগুলো কমন যেমন নিউমোনিয়ার এক্স রেটা লাগে, তারপর পালমার ইম্বলিজমের এক্স রেটা লাগে এবং ওদের দেশে খুব কমন যেহেতু ওরা অনেক লং টার্ম জার্নি করে, সো তাদের ক্ষেত্রে ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার চান্স বেশি এবং তারা দেখা যায় যে ইমোবিলাইজ পেশেন্টদের ক্ষেত্রে ডিপ ভেইন থ্রম্বোসিসটা হচ্ছে। এবং আমরা জানি যে করোনার ক্ষেত্রেও এই ডিপ ভেইন থ্রম্বোসিস, পালমারি এম্বলিজম, সাডেন কার্ডিয়াক ডেথের অন্যতম কারণ পালমারি এম্বলিজম। সো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আমি কি অনেক ফাস্ট যাচ্ছি? আচ্ছা, অনেকে কোশ্চেন করেছেন যে জন মুরতাগের বই কি লাগে। অ্যাকচুয়ালি জন মুরতাগটা হচ্ছে জিপি বেসড একটা বই, সরি, জন মুরতাগ যে বইটা সেই বইটার লেটেস্ট এডিশন আমি পেয়েছি 7th এডিশন, হয়তো 8th এডিশন সামনে আসতে পারে। জন মুরতাগটাকে রাখা হয় সামনে। আমি যদিও এতটা জন মুরতাগ গার্ল না, বাট জন মুরতাগ অনেক হেল্পফুল। জন মুরতাগ পুরোটা বই লাগে না, পুরোটা বই যখন আপনারা পড়তে যাবেন তখন দেখবেন যে আমার কাছে পার্সোনালি অনেক বোরিং লেগেছে। দ্য বুক ইজ সো মাচ বোরিং ফর মি, বাট ইটস ভেরি হেল্পফুল বুক। সো দেয়ার আর সাম সিলেক্টেড টপিকস ইউ মে গো থ্রু, কারণ এমসি ট্রিকি হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে what is the initial thing, what is the initial test you have to perform, what is the initial management you have to give the patient, what is the initial thing you have to assess. নেক্সট এর অনেক মিনিং, আপনাকে হয়তো ইনিশিয়াল ম্যানেজমেন্ট ওরা দিয়ে দিয়েছে, ইনিশিয়াল টেস্ট দিয়ে দিয়েছে, সো দে আর এক্সপেক্টিং দ্য নেক্সট। সো হোয়াট ইজ নেক্সট, হোয়াট ইজ বেস্ট, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হোয়াট ইজ দ্য নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই কোশ্চেনগুলোই আপনার অ্যাকচুয়ালি মাথায় ঢুকিয়ে নিতে হবে। সো ইউ হ্যাভ টু বি অ্যাকাস্টম উইথ দিজ ওয়ার্ডস, ইনিশিয়াল, নেক্সট, বেস্ট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। সো দ্যাটস ওয়াই আই সাজেস্ট ইউ to go through the book Master of the Board, because there are some boxes beside the page as a bookmark to have remind you or will help you to crack the AMC MCQ for the last minute revision. So আপনারা যদি বইগুলোতে যান দেখবেন যে একটা বক্স করে ছোট্ট টপিক লেখা থাকে, সো আপনার আলাদা করে জিনিসগুলো গুছানোর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। সো আমি তো বলেই দিলাম বইয়ের কথা, বইয়ের ব্যাপারে এখন আর যাচ্ছি না। থিওরিটা অনেক ভালো আপনাকে হেল্প করবে, কারণ এমসিকিউতে পাসিং রেট হচ্ছে 55 to 60%. The number sounds large, but the percentage 40 to 45%. We don't know who gonna be that unluckier one. This 60% will get repetition of previous year questions, recalls, or related topics or familiar topics, and can crack the exam. But the unfortunate one, if you are in that percentage, in 40%, and you don't get any previous question, what you gonna do? তখন আপনি কি করবেন? আপনি তো এত রিকলস, আর সবাই এখন আপনাদেরকে হয়তো মাথার মধ্যে ঢুকাবে রিকলস। অবভিয়াসলি রিকলস ইজ মাস্ট নেসেসারি থিং, আপনার রিকলস অবশ্যই লাগবে, বাট আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার থিওরি আপনাকে লাস্ট মোমেন্টে আপনাকে ক্র্যাক করতে সাহায্য করবে। ইফ আপনি দেখলেন যে পরীক্ষা হলে গিয়ে আপনি কোনো কোশ্চেন পারছেন, এটা স্বাভাবিক, কোশ্চেন না পারাটাই স্বাভাবিক, কারণ অনেক টপিক আসবে। মেডিকেল প্রফেশনাল হিসেবে কিন্তু আমাদের সব কিছু জানা পসিবল না, কিন্তু ওই টপিকগুলো যদি আপনার কিছু হলেও জানতে পারি আমরা, তাহলে হচ্ছে আমরা যদি আমাদের নলেজ থাকে তাহলে আমি হচ্ছে গিয়ে উই ক্যান ক্র্যাক দ্য এক্সাম শিওরলি।
সো দেখা যায় যে আমরা বায়োস্ট্যাটে অনেকেই পড়ি না বায়োস্ট্যাট থেকে কোশ্চেন আসে। আমি যেটা ফেস করেছি যে বায়োস্ট্যাট না পড়ে যাওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করেছি এবং লাস্ট মোমেন্টে বায়োস্ট্যাট পড়ার কারণে এক্সামে বায়োস্ট্যাট কোশ্চেনগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারিনি। এই জন্য হয়তো গত নভেম্বরে ইউজুয়ালি দেখা যায় যে এএমসিতে অক্টোবর নভেম্বরে পাসিং রেটটা কম্পারেটিভলি হাই এবং ইয়ারের যেমন ডিসেম্বর এবং জানুয়ারিতে ইউজুয়ালি এএমসি ডাজন্ট টেক এনি এক্সাম। এমসি এমসিকিউ এক্সাম ডিসেম্বর এবং জানুয়ারিতে হয় না, স্টার্ট হয় ফেব্রুয়ারি থেকে আপ টু নভেম্বর পর্যন্ত এবং ওদের ওয়েবসাইটে ওরা ডেট সেন্টার সব কিছুই দেয়। আপনি পরীক্ষার 21 দিন আগ পর্যন্ত সেন্টার এবং ডেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ ফর সেভারাল টাইমস ইউ ক্যান চেঞ্জ ইট, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম ডেট. So the main thing, you have to go through the website first, make your mindset that you gonna appear in MC exam, then plan for your exam, then you have the orientation in some groups and make some group mates, and obviously find a reading partner and group discussion, and be accustomed to have read the PDF files. And we are not accustomed to, in Bangladesh and Indian subcontinent also, we are not much accustomed to reading the PDF files, but we have to go through the PDF files and we have the practice to read the PDF file. In the last moment, you don't gonna have much time to go through many books or read some hard copies, but if you have your own PowerPoint presentation, what I did in my exam days, to make my own topics on notes in PowerPoint presentation, you can just go through before going into your exam. সো আমি তো বলেই দিলাম যে এই জিনিসগুলো আপনার ওরিয়েন্টেড হতে হবে, প্ল্যান করে ফেলবেন, তারপর গ্রুপে গিয়ে ফার্স্টলি কোশ্চেনের ওরিয়েন্টেশন হবেন এবং ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করবেন। প্রথমে আমরা অনেক ভাবি যে কোশ্চেন দেখে যে আমরা অনেক রাশ করি, হ্যাঁ আমি এএমসি এক্সাম ডেট বুক করে ফেলেছি, আমি 3 মাস পরে এক্সাম দিয়ে দেবো। ডোন্ট ডু দিস, কারণ আপনি যেটা সবসময় মাথায় রাখতে হবে, দ্য অ্যান্সার ইউ আর থিঙ্কিং ইজ নট দ্য অ্যান্সার, অ্যান্ড এএমসি মাচ মোর ট্রিকিয়ার এক্সাম। এটা যদি মাথায় রাখতে পারেন যে ফার্স্টে আমার মাথায় যে কোশ্চেনটা আসছে সেটা অ্যান্সার না, এবং সেইটা যে অ্যান্সার সেটা আপনাকে স্টাবলিশ করতে হবে। এবং পরীক্ষা হচ্ছে 200 মিনিটের যে খেলবে ভালো ব্রেন কুল রেখে, সেই হবে আলটিমেট গেইনার। সো আমার তো 500তে 500 পাওয়ার দরকার নাই, এবং এমসি অ্যাকচুয়ালি কোন অ্যান্সারটা নিচ্ছে সেটা কিন্তু কেউ জানে না, কত কোশ্চেনে কত মার্কস কেউ জানে না, এবং ওখানে 30টা পাইলট কোশ্চেন থাকে, এবং কোন 30টা 150টার মধ্যে পাইলট কোশ্চেন সেটাও কেউ জানে না। সো ব্রেইন কুল রেখে ঠান্ডা মাথায় ওই গেমটা খেলতে হবে এবং আমাকে পেতে হবে 250 মার্কস। গত নভেম্বরে লো স্কোরিং ছিল এক্সামটা। আমার প্রথমে মার্কস দেখে অনেক মন খারাপ হয়েছিল যে মার্কস আমি যেটা এক্সপেক্ট করেছিলাম ইট ওয়াজ নট আপ টু দ্য, বাট দেখলাম যে ওয়ান অফ দ্য টপ স্কোর যেগুলো এসেছে এর মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ। আমি জানি না ইট ওয়াজ মেবি অ্যান অ্যাক্সিডেন্ট, বাট আমি এতটা পড়ার সুযোগ পাইনি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে কতদিন লেগেছে এক্সাম প্রিপারেশন প্ল্যান করার পরে, যেহেতু আমার হাজব্যান্ড অস্ট্রেলিয়া থাকে, আমি গত অক্টোবরে প্ল্যান করি যে 2018-এর অ্যাকচুয়ালি আমি প্ল্যান করি যে এএমসি আমাকে দিতে হবে, যেহেতু অস্ট্রেলিয়া সেটেলমেন্টের একটা ব্যাপার ফিউচারে থাকবে। তো তখন দেখা যায় যে আমাদের যে ফেমাস কোচিং সেন্টারগুলো আছে বাংলাদেশের ক্ষেত্রে, আমরা সবাই জানি অলমোস্ট ডক্টর শাহরিয়ার আমার মেন্টার, এবং যিনি আমাকে পড়াগুলো গুছিয়ে দিয়েছেন। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আরও আছেন ডক্টর রাকিব, ডক্টর জাহিদ, এবং ইন্টারন্যাশনাল মেন্টরদের মধ্যে আছেন যে অ্যালেন রবার্টস। তিনি অনেক ফেমাস একজন পার্সন, কিন্তু ওনার কোচিং ফি এক্সাম ফির চেয়ে বেশি। সো দেশিগুলোতে আমাদের আগে ওরিয়েন্টেশন হওয়া উচিত, ডিসিশনটা আমাদের নিজেই নিতে হবে। পার্ল অফ এমসি এমসিকিউ বলি কিংবা শাহরিয়ার্স মেডিকেল একাডেমি বলি, ইউটিউবে ক্লিক করলে টপিক আমরা পেয়ে যাব। সো আমরা যদি ইউটিউবে দেখি যে কারা কারা আছে এমসির ইনস্ট্রাক্টর, কাদের পড়া আমি ধরতে পারছি, কাদের পড়া আমার ভালো লাগবে, সেভাবে ডিসিশন নেওয়াটা ভালো। এবং দেখা যায় যে 3 ধরনের অফার করে থাকে কোচিং সেন্টারগুলো। একটা হচ্ছে 5 মান্থস রিকল প্লাস থিওরি, 3 মান্থস সেটাতে থাকে হচ্ছে শুধু রিকলস, যারা হচ্ছে এক্সাম দিবে তাদের জন্য, এবং আরেকটা থাকে অফলাইন রেকর্ডেড ভিডিও। ওটার জন্য আমাকে বা আপনাকে সারাদিন টাইম টু টাইম ক্লাসে যেতে হবে না, জাস্ট ভিডিও রেকর্ডিং, স্টাডি ম্যাটেরিয়ালস সবগুলো ওখানে থাকবে, এবং ওটা অফার প্রাইস, প্রোমো প্রাইস থাকে। এবং কিছু কিছু ডক্টর আমাদের মতো যারা পাশ করে গিয়েছে তারা ইনস্ট্রাকশন দিয়ে থাকেন বিভিন্ন
টপিকের উপরে বিভিন্ন দেখা যায় যে তারা বললেন যে আমাকে ইউ প্লিজ গিভ মি $50 অ্যান্ড আই উইল জাস্ট কমপ্লিট অ্যান্ড সলভ ইউর সাইকিয়াট্রিক কোয়েশ্চেন্স। সো ওইভাবে এরকম অনেক ছোটো ছোটো আছে, এগুলো আপনি পার্সন টু পার্সন ভেদে ভ্যারি করে, আপনাদের উপরে ডিপেন্ড করবে কার পড়াটা আপনাদের ভালো লাগছে। সো আমি যদি একটু ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট, আমি 5 মান্থস রিকল ব্যাচে না গিয়ে 5 মান্থস থিওরি প্লাস রিকল ব্যাচে না গিয়ে আমি ঢুকে পড়ি শারিয়ার ভাইয়ার আর জাস্ট 3 মান্থ রিকল, যেটা এক্সক্লুসিভ ব্যাচ, স্পেশাল ব্যাচ। আলহামদুলিল্লাহ আমার পড়াটা ধরতে তেমন একটা সমস্যা হয়নি, আমি পড়াটা ধরতে পেরেছিলাম। আস্তে আস্তে 1-1.5 মাস, ওইটা 3 মাসের কোর্স, 1.5-2 মাস ক্লাস করার পরে আমি হচ্ছে ইরেগুলার, সো পড়াশোনাটা সেভাবে আর কোচিং আমি কমপ্লিট করিনি। হয়তো মাঝে মাঝে গ্রুপের টাচে থাকতাম। তারপর হয়তো ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে জয়েন করলাম, ভাস্কুলার সার্জারি। আমরা সবাই জানি যে সার্জারি ডিপার্টমেন্টে কাজ করা ইটস আ মাচ স্ট্রেস থিং, এবং একটা নতুন ডিপার্টমেন্টে গেলে কাজগুলো অ্যাডপ্ট করা এটা আমাদের জন্য অনেক টাফার ওয়ান। সো আমরা এই জিনিসটা সহজে পারি না, আমি হয়তো পারছিলাম না, আমার অনেক কষ্ট হচ্ছিল। সো আমি মাঝখান দিয়ে এএমসি স্টাডিটা এতটা করিনি। তারপর ইন দ্য মিন টাইম আমার উপর প্রেশার আসলো, আই হ্যাভ টু টেক পার্ট ইন দ্য এএমসি এমসিকিউ। সো আই জাস্ট বুক মাই এক্সাম। দেন যেটা হলো, আমি আমার সাম অফ মাই গ্রুপমেটস আই এম ভেরি মাচ লাকি দ্যাট আই হ্যাভ গট ডক্টর তনিমা হু পুশড মি টু স্টাক ইন দ্য স্টাডিজ, দো আই এম নট আ স্টুডিয়াস ওয়ান। তো আপু হচ্ছে একটা গ্রুপ খুলে প্রতিদিন আপডেট দিতেন এই টপিকগুলো হচ্ছে। দ্য আনলাকি থিং ওয়াজ, আমি ডিউটি করে এতটা টায়ার্ড থাকতাম, আমি আপুদের গ্রুপ ডিসকাশনে থাকতাম না। আপুরা দেখা যেত যে স্কাইপিতে মাঝে মাঝে কিছু ডিসকাশন করতেন, সেই ডিসকাশনগুলো আমার জন্য রেখে দিতেন, টপিকগুলো রেখে দিতেন। আমি এতটা অলস ছিলাম যে সেটাও আমি করতে পারতাম না। পরে ইন দ্য মিন টাইম আপুরা নভেম্বরে এক্সাম ডেট বুক করলেন, আমার প্রিপারেশনের অবস্থা খুবই খারাপ। নেক্সট যেটা করা হলো, আমি এক্সাম ডেট বুক করলাম অক্টোবরে, বাট আই ওয়াজ নট প্রিপেয়ার ফর দ্যাট এক্সাম। দেন আমি আমার এক্সাম ডেটটা পিছাই অ্যান্ড ইট ওয়াজ November 19। দেখা যায় যে এই এএমসি এক্সামের ক্ষেত্রে লাস্টের দিকে যে ডেটগুলো, সেটাও নেওয়াটা একটা ট্রিকি জিনিস, কারণ 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সাপোজ আমার নভেম্বর মাসে এক্সাম ডেটগুলো ছিল। আমি যদি 19 তারিখে এক্সাম দেই, আমার আইডিয়াল একটা কাজ হবে যে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে এমসিকিউগুলো এসেছে সেগুলোর একটা খোঁজ খবর নেওয়া। যখন একজন পার্সন এক্সাম দেয় 150টা কোয়েশ্চেন যখন সে সলভ করে 200 মিনিটে, দে আর মাচ মোর এক্সস্টেড। এবং দেখা যায় যে 150টা কোয়েশ্চেন, আমি পার্সোনালি খুব বেশি কোয়েশ্চেন মনে রাখতে পারি নাই, তো দেখা যায় যে অনেকেই পারেন, ইটস অ্যান্ড দে আর ভেরি এক্সেপশনাল। আমার অনেক ফ্রেন্ডই 150টা কোয়েশ্চেন নিয়ে এসে লিখে ফেলতে পেরেছে। ইভেন মাই রিডিং পার্টনার অলসো, শি রোট ডাউন অল দ্য রিকলস অ্যান্ড পোস্টেড ইন সাম গ্রুপস। আমি বলে দিব যে কোন কোন গ্রুপগুলো অনেক ফেমাস এবং ওই স্টাডিটা অনেক হেল্প করে। সো ওই দেখা গেল যে ওই কোশ্চেনগুলো আমাদের কালেক্ট করতে হবে। এবং রিকলস আমি বলতে মিস করেছি যে রিকল জিনিসটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমি আগে বলেছি যে এএমসি কোনো কোশ্চেন ব্যাংক নেই, কোন অ্যান্সারটা ওরা কারেক্ট করছে সেটাও জানে না। এবং আমি যখন একটা এক্সাম দিয়ে আসবো, অ্যান্ড when I gonna say you the question, I cannot remember all the question, all the stems, but I just can give you an assumption of that question. So আমি যখন ওই কোশ্চেনটার একটা অ্যাজাম্পশন আপনাদের দিতে পারবো, সেই জিনিসটার বেসিসে আপনারা স্টেমগুলো কী হতে পারে, বা এক্সক্লুশন মেথড, ডক্টর শারিয়ার টট মি দিস মেথড বা এক্সক্লুশন মেথড। যখন আমি জিনিসগুলো জানবো না, কেন এই কোশ্চেনের অ্যান্সার এটা না, কেন এই কোশ্চেনের অ্যান্সার এটা, সেটাই এক্সক্লুশন মেথডের মাধ্যমে আমাকে খুঁজে বের করতে হবে এক্সামের অ্যান্সারটা। সো আমি তো বলেই দিলাম যে জিনিসগুলো এইভাবে আমাদেরকে ওরিয়েন্টেশন হতে হবে, স্টাডি ম্যাটেরিয়ালগুলো অবভিয়াসলি কালেক্ট করতে হবে। তারপরে ইসিজি, আবদুল্লাহ স্যারের বইটা যদি আমরা প্র্যাকটিস করে ফেলি, ওখানে 50 ইসিজি আছে অ্যান্ড they are much important এবং it will boost your up ECG knowledge. আমার ইসিজিতে কার্ডিওলজিস্ট হওয়ার দরকার নাই, আমার জাস্ট 15 থেকে 20টা ইসিজি জানলেই হবে যে কোন কোন লিডের মধ্যে আমরা এমআই দেখতে পাবো, পেরিকার্ডাইটিসের ফিচার কী হবে, পালমোনারি এম্বলিজমের ফিচার কী হবে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হলে কী হবে, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে কী হবে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে কী হবে, টর্সাডি পয়েন্টিস হলে কী হবে, বা ডিজিটাল স্টকিসিটি হলে কী হবে, মুস্টাস সাইন বা সালভাদর ডালিস সাইন আমরা জানি কি না, যেগুলো আমাদের দেশে প্র্যাকটিস এতটা হয় না, হয়তো আমরা দেখে থাকি কিন্তু আমরা জানি না। বা ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম হলে কী হবে, বা হাইপোক্যালিমিয়া, এটা আমরা অনেকেই পারবো, হাইপারক্যালিমিয়া বা হাইপোক্যালসিমিয়া, বা ন্যারোটিভ ওয়েভ, বা এই ইরেগুলার, বা শর্ট টুথ অ্যাপিয়ারেন্স, আমরা এটা জানি, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার, ওদের দেশে অনেক বেশি কমন এই ডিজিজগুলো। সেগুলোর যদি ইসিজিগুলো আমরা একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলি, সো ইসিজি নিয়ে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না।
তারপর যেটা বলতে চাই যে বললাম যে রেডিওলজির ব্যাপারে এক্স রে কতগুলো কমন এক্স রে আছে সেগুলো, সিটি স্ক্যান, ওদের দেশে গ্লায়োবাস্টোমা, মাল্টিফর্মি, এগুলো এই টাইপের আনকমন টাইপের জিনিসগুলো একটু বেশি দেখা যায়। যেহেতু উন্নত বিশ্ব, রোগগুলো সব উন্নত, আমরা যেহেতু একটু ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশের সাথে যেমন ডায়রিয়া বা কমন এই জিনিসগুলো ওদের এতটা হয় না। আর ওদের যদি ডায়রিয়াও হয় ধরে নিতে হবে আইবিএস। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা বলেই ফেললাম যে ইমেজের ক্ষেত্রে আমরা জিনিসগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। আমরা যখন মাস্টার অফ দ্য বোর্ড বা আদার্স যে বুকগুলো দেখবো সেগুলো আস্তে আস্তে আমরা ওরিয়েন্টেড হব। আর রিকলস হচ্ছে আমি পরীক্ষা দিয়ে আসলাম, আমি যেটা রাইট ডাউন করলাম, আমি আপনাদেরকে বললাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, দিজ আর কল রিকলস। এবং রিকলসগুলো যদি কেউ আমাকে বলে যে আমি কত বছরের রিকলস সলভ করব, সো আমাকে সলভ করতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ারের রিকলস উইথ ইটস টপিক অ্যান্ড অবভিয়াসলি দ্য থিওরি। আমি বারবার বলছি থিওরিগুলো যদি আমাদের স্ট্রং থাকে, আমার মলিকুলার লেভেলের দরকার নাই, উই ডোন্ট নিড টু নো দ্য অ্যাকশন পটেনশিয়াল, the ATPH pump, how it is working, and the basic thing তো আমাকে অবশ্যই জানতে হবে যে রাস সিনড্রোম বা অ্যালডোস্টেরনে কী হচ্ছে বা কন সিনড্রোমে কী হচ্ছে, এগুলো আমাকে জানতে হবে। বাট একদম মলিকুলার লেভেলে এমসির জন্য পড়ে এত সময় নষ্ট করার দরকার নাই। আমি বলেছি যে হাউ আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্য ডেপথ, দে জাস্ট জাজ হাউ ওয়েল আই নো অ্যাবাউট দ্য টপিক। সো আমি কতটুকু ভালো জানি। যেমন আমি ওখানে এমসি পড়তে গিয়ে আমি জানলাম যে আমরা যে লাম্বার পাংচার করি, আমরা যে সিএসএফ ফ্লুইডের এক্সামিনেশন পড়ে এসেছি, মুখে পড়তে বলতে গেলে ফেনাই তুলে ফেলেছি যে ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ফাঙ্গাল মেনিনজাইটিস বা পায়োজেনিক মেনিনজাইটিসে কী হয়। আমি জানতাম না যে মেনিনজাইটিসে যদি আরবিসি পাওয়া যায় কোন ভাইরাসের জন্য হয়। হার্পিস জোস্টার ভাইরাসটা আমি ওখানেই শিখি। সো এমসি জিনিসটা পড়তে গিয়ে আমরা হয়তো বা দেখা যায় যে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই যে আমার একটা ডিগ্রি লাগবে, বাট আমরা কখনো চিন্তা করি না যে আমি আসলে কতটুকু শিখছি। অ্যান্ড এমসি ইট ইজ আ কস্টলিয়ার এক্সাম, উই শুডেন্ট রাশ ফর দ্য এক্সাম, উই শুড হ্যাভ আ গুড প্ল্যানিং ফর দ্য এক্সাম। অ্যান্ড অবভিয়াসলি ইন দ্য এন্ড অফ দ্য ডে আমরা অবশ্যই স্বীকার করবো, আই মাস্ট টু কনফেস আই লার্ন আ লট। যদিও আমার পরবর্তী প্ল্যানিং সার্জারির দিকে, বাট ইট হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড সো মেনি থিং। যেমন ইথিক্সের অনেক ব্যাপারে আমি জানতাম না যে বিং এ সার্জন আমি যদি এইচআইভি পেশেন্টের এক্সপোজারে হয়ে যাই আমার দায়িত্ব কী। বিং এ সার্জন আমি যদি হেপাটাইটিস বি পজিটিভ হই তাহলে কি আমি জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব, বা আমার কি করা উচিত? আমি কি সার্জারি ছেড়ে দিব, নাকি আমি এই জিনিসটা ইনফর্ম করে রাখবো আমার টিমকে? বা আমাকে যদি আমার সাথে নার্স বেয়াদবি করে বা কোনো কমান্ড যদি না ফলো করে আমি কাকে ইনফর্ম করব? বা সাপোজ একটা নিডল প্রিক আমি খেয়ে ফেললাম, তখন আমি কী করবো? আমরা সবাই জানি যে আমরা ব্লাড স্কুইজিং করব, তারপরে কি হবে সেটা কিন্তু আমরা এতটা খেয়াল করি না। বা সাপোজ নার্স একটা চেয়ারের উপর একটা নিডল রেখে দিল, ইউজ নিডল রেখে দিল, সো আমরা কি করব? আমাদের করণীয় কী হবে? এগুলো কিন্তু আমরা জানি না। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ডক্টর কলিগ রিলেশনশিপ, ডক্টর নার্স রিলেশনশিপ, এগুলো তো অনেক শেখার জিনিস আছে। বা পেশেন্টকে কনসেন্ট নেওয়ার ব্যাপারে আমাদের যে জিনিসটা প্র্যাকটিস করা হয় এটা ইন্টারন্যাশনালি এতটা আইডিয়াল না। আবার যেটা দেখা যায় যে অস্ট্রেলিয়ার আমরা জানি যে সিডনি, তারপর মেলবোর্ন, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড, এই টেরিটরিগুলো আছে, সেখানে এক একটা জায়গায় এক এক রকমের স্নেক পাওয়া যায়, এক এক রকমের কি বলে জেলিফিশ পাওয়া যায়, ওদের ম্যানেজমেন্ট আলাদা হয়। সো সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। স্নেক বাইট ওদের ম্যানেজমেন্ট কী সেটাও জানতে হবে। যেমন আমাদের দেশে দেখা যায় একটা অ্যালার্জিক পেশেন্ট আসলে আমরা কী করি, আমরা ধরলাম যে তার একটা অ্যানাফিলাক্টিক শক আছে, আমরা কিন্তু ফার্স্ট স্টেরয়েড দিই, কিন্তু ওদের দেশে ফার্স্ট স্টেরয়েড অ্যাপ্লাই করে না। ওরা যেটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। বা ওদের দেখা যায় যে যাদের বি স্ট্রিং, আমাদের দেশে কিন্তু পিনাট অ্যালার্জি নাই, ফিশ অ্যালার্জি নাই, এক্সেল অ্যালার্জি নেই, বাট ওদের দেশে এটা আছে। সো দেখা যায় ওরা এপি পেন ইউজ করে, ওদের দেশে এরকম পেন সিস্টেম পাওয়া যায়। সো আমাদের নতুন জিনিসগুলো শিখতে হবে। রিকলস নিয়ে তো বলে ফেললাম, এবং প্রিপারেশনের ব্যাপারে যারা প্রিপারেশন নেবেন 6 to 8 months ইজ আইডিয়াল ফর গেট আপ কমপ্লিট প্রিপারেশন। দেন জাস্ট প্র্যাকটিস। আমি জব করে স্টাডি করেছি এবং কখনো আমি নিজেকে আইডিয়াল ক্যান্ডিডেট বলি না প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ এক্সাম ডেট বুক করেছি আমি জুলাইয়ের দিকে, অক্টোবরে, এবং সেটাকে পিছিয়ে নভেম্বরে নিয়ে যাই। এবং আমি মেইনলি পড়াটা সেপ্টেম্বরে বসলেও পড়তে হয় আমাকে, আমি জাস্ট পড়েছি সেপ্টেম্বর একটা মাস, তেমনও পড়তে পারি নাই। অক্টোবর মাসটা আমি পড়েছি আমার রিডিং পার্টনারের সাথে, ডিউটি করে গিয়ে রাতের বেলা যতটুকু পসিবল হতো। এবং এক্সামের জন্য আমি মাত্র 1 উইক টাইম পেয়েছি ইন্ডিয়া যাওয়া আসা। এটা একটা হরিবল এক্সপিরিয়েন্স ছিল। সো আমি কখনোই বলবো না যেটা আপনারা ফলো করেন। সো 6 to 8 মান্থ টাইম নেন, আগে বুঝেন কোশ্চেনের প্যাটার্নগুলো, দেন ইউ গো ফর দ্য প্রিপারেশন।
সো আজকে আমি যে রিকলসটার ব্যাপারে আপনাদেরকে বলবো, মেডিসিন, সার্জারি, গাইনি সবগুলো থেকে আমি অল্প অল্প করে চেষ্টা করেছি। সো আমরা বিহেভিয়ার সায়েন্সটা এতটা পড়ি না, আমরা জানি না যে বিহেভিয়ার আসলে কী করা উচিত। আমাদের বিহেভিয়ার সায়েন্সটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা জানি না যে বাচ্চাদের থেকে কী কী সাইকিয়াট্রিক ডিজিজ হয়। যেমন ছোট ছোট বাচ্চাদের যে অ্যাটেনশন ডেফিসিয়েট যে ডিজিজগুলো হয়, বা অটিজম সিনড্রোম কখন বলছি আমরা, বা সেক্ষেত্রে আর কী কী ডিজিজ হতে পারে, বা তাদেরকে কী পরবর্তী প্রবলেম হতে পারে, সেগুলো কিন্তু আমরা জানি না। তো সাইকিয়াট্রিটা অনেক অনেক কঠিন একটা জিনিস, আমি ফিল করেছি, কারণ আমি এমবিবিএস লেভেল এতটা পড়িনি এবং জানি না কজন এতটা ইন্টারেস্ট নিয়ে পড়েন। সো ফর দ্য সাইকিয়াট্রি আমি বলবো অবশ্যই আপনার USMLE ওয়ার্ল্ডের সাইকিয়াট্রি পোর্শনটা সলভ করে ফেলবেন, নাম্বার 1। নাম্বার 2, ক্যাপলান সিরিজের যে সাইকিয়াট্রি বুকসটা আছে সেটা পড়ে ফেলবেন। এবং নাম্বার 3, আমার খুবই প্রিয়, বারবার বলছি, মেড বুলেস, এখান থেকে ইগো ডিফেন্সটা পড়বেন। ইগো ডিফেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। এবং যে অ্যান্সারগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন কোচিং সেন্টারে দেয়, আপনি দেখবেন যে সাইকিয়াট্রি রিলেটেড কোশ্চেনগুলো ভুল আমি বলবো না, এমসি অনেকে বলে ফেলে যে কোশ্চেন সলভে ক্ষেত্রে ও একটা অ্যান্সার ভুল বলছে, এবং আমরা বলি যে হ্যাঁ ও একটা ভুল বলছে, বাট দিস ইজ নট দ্য রং অ্যান্সার। ইন দ্যাট পয়েন্ট অফ ভিউ, ইফ শি ক্যান establish it, his or her answer is the correct one, the AMC will accept it. But AMC কোনটা অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু আমরা জানি না। সো আমাদের দিক থেকে আমরা সেই জিনিসটা এস্টাবলিশ করার চেষ্টা করি। এবং কোনো কোশ্চেন আপনি দেখলেন সবাই অনেক গাইডলাইন দিল, রেফারেন্স দিল, এবং এমসিতে একটা জিনিস মনে রাখতে হবে, গাইডলাইন ছাড়া কোনো কথা নাই। আপনি যে কথাটাই বলবেন আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলে জিজ্ঞেস করবে যে কোন বেসিসে আপনি এটা জিনিসটা শুরু করছেন। সো ফার্স্ট গাইডলাইন মাথায় ঢুকাই নিতে হবে, গাইডলাইন অ্যান্ড রেফারেন্স এটা মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। আপনি একটা কথা বলবেন মানেই আপনাকে জিজ্ঞেস করবে যে ইউ হ্যাভ টু শো ইয়োর রেফারেন্স। সো রেফারেন্স ইজ ভেরি ভেরি ভাইটাল। এবং আমি বলিনি যে অ্যামেডিক্স একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রুপ, ফ্র্যাঙ্ক জ্যাকবের একটা গ্রুপ। অ্যামেডিক্স গ্রুপের ওরা একটা ওয়েবসাইট সাবস্ক্রিপশন করে, ওরা আপনাকে অনেক প্রলোভন দিবে, অনেক অফার দিবে। আমরাও অফারে কিনেছিলাম কয়েকজন মিলে, যদিও এমসি জিনিসগুলো অনেক কস্টলি। আমরা 18,000 টাকা দিয়ে বোধহয় কিনেছিলাম 1 মাসের জন্য, এবং ওটার অনেক বেশি ইউজ করার কিছু সিস্টেম থাকে। একই সময় অনেকজন লগ ইন করতে পারবে না, স্ক্রিন প্রিন্ট নিতে পারবো না, স্ক্রিনশট নিতে পারবো না। সো এগুলো মেনটেন করে আপনারা কয়েকজন মিলে আপনারা অবভিয়াসলি করতেই পারেন। এমএডিক্স কিউ ব্যাংক আপনারা চাইলেই এটাকে সাবস্ক্রাইব করতেই পারেন। তবে এমসির জন্য অ্যামেডিক্স গ্রুপটা ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ। যারা এমসির জন্য ওরিয়েন্টেশন চান, যারা এমসি ম্যাটেরিয়াল চান, যারা এমসির জন্য স্টাডি গ্রুপ চান, এমসির জন্য ডিরেকশন চান, আমি বলবো এমসি জন্য অ্যামেডিক্স গ্রুপটাতে আপনারা ফেসবুকে যাবেন, AMEDEX অ্যামেডিক্স গ্রুপে যাবেন এবং ওখানে অ্যাড হবেন, এবং ওখানে আপনি অনেক অনেক কিছু পেয়ে যাবেন। এবং অবভিয়াসলি এমসির জন্য যেটা ইম্পর্ট্যান্ট, ইউ হ্যাভ টু হ্যাভ আ ইন্টারন্যাশনাল কানেকশন। ইন্টারন্যাশনাল সোশ্যাল নেটওয়ার্কিংটা আপনাকে অনেক হেল্প করবে, কারণ সব জিনিস আপনি বাংলাদেশে বসে বুঝতে পারবেন না। এবং আমার একটা খুব ভালো কমিউনিটি ছিল ওই টাইমে, এখন অবশ্য আমি এটাতে এতটা অ্যাক্টিভ না, যেহেতু আমার এমসিকিউ দরকার নাই। সো এমসিকিউতে আপনি যখন যাবেন, এবং খুব পপুলার কিছু আপু সিনিয়র ডক্টররা আছেন, যারা আপনাকে সলভ ফাইল দেবে, তাদের ফাইলটা কিছুটা আপনার কন্ট্রোল হবে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার কোশ্চেন sorry for the interruption, maybe it was a network problem, so I will continue from the recalls. আসলে অনেক কথা বলতে হচ্ছে, এজন্য আমি অনেক ফাস্ট যাচ্ছি। আশা করি আজকের জিনিসগুলোর মাধ্যমে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। সো ইন্টারন্যাশনাল আমরা যেখানে ছিলাম, যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিংয়ের ব্যাপারে, সো ওখানে যদি আপনি কিছু ইন্টারন্যাশনাল পার্টনারের সাথে ডিসকাস করেন, ইট উইল হেল্প ইউ টু নো দ্য অজি গাইডলাইন্স অ্যান্ড দ্য রেফারেন্সেস অ্যান্ড দ্য ওয়েবসাইটস। নাও আমি এখন আপনাদেরকে কিছু রিকলস দেখাবো যে ওদের প্যাটার্নটা কেমন হয়। সো লেটস সলভ দ্য রিকলস। ফার্স্ট ওয়ান দেখি, আমি 30 সেকেন্ড টাইম দিব যে আপনারা কী কী কোশ্চেন অ্যান্সার দেন। প্রথম কোশ্চেন ফ্রম মাই সাইড, 18-year-old, a Chinese boy, first day university, complaints of diarrhea for the last 3 weeks. 3 to 4 times in 24 hours. Felt fine before arriving in Australia. He was fine before arriving in Australia. আমি এটা কিন্তু একটা hints. Now important university exam next week. So he gonna appear in an exam which gonna held in the next week. Patient examination. You did patient examination. The finding was normal, but the patient is complaining abdominal cramp and diarrhea. So what will be the next? The options are
You gonna give metronidazole, you gonna give ciprofloxacin, and you gonna give smooth muscle relaxant. So what is your answer? Time starts now for 30 seconds. Anyone? Anyone answering the question? 18 years Chinese boy have a loose motion 4 to 5 times in 24 hours. The examination is normal and he just visited his country and now in Australia, and there is an exam in the next week. So what is this? The diagnosis. What is the diagnosis? Yeah, you are right. Iqbal was saying you are right. So what is the diagnosis? What is the diagnosis? Anyone? Anyone? What is the diagnosis? We all have this. Sometimes we all have this. Yeah, Tanjina Nasreen said anxiety. Besides anxiety, which one? Yes, Iqbal Hussain give the correct answer is irritable bowel syndrome. So we gonna give him the muscle relaxant. The question pattern, as the recaller said, is an easier way. That's why we can understand it easily. But sometimes it will come with much tricky. Now the second question. Here is a skin type question. I skip it. Many of us know this. A patient came to emergency department after a MVA, motor vehicle accident. His BP is 85/50. Pulse is 120. What will be his amount of blood loss? So the amount of blood loss is very easy question. 20%, 30%, 40%, 50%. Which one? 20%, 30%, 40%. BP is 85/50, tachycardia 120. So, what do you think? Okay, I will give you the answer. No one is answering. It's a rapid question session because I have just selected easier topics. Because if I select some controversial question, I just missed it. The AMC, while you gonna solve the recalls and the question, you will get so many controversial questions. The question is controversial in that way. Because as first one I say, no one can remember the each and every word of the exam, each and every stem. Second one, when we know that the international examinee are used to have some alcohol. So after that exam, they get intoxicated and they take some alcohol. For that alcohol, we say there are some exotic patient like behavior. So they cannot tell us the actual question and stem. So the controversy arises. And the third one, we don't know which answer will be approved or accepted by the AMC. So what I can do, I can just assume and I can have some references and I can group discuss, and in the end of the day I must have the self-confidence the answer they gonna take. So some gave the answer. Tanjina Nasreen, your answer is correct. It's 30%. So we know that there is if you go through the Google, it's our friend nowadays. So there are in image option you will get some the chairs, American College of Surgeon classes of acute hemorrhage. So they will give the comparison based on the factors. And that means the features. Then there are 4 stages, 1, 2 and 3, and depending on the blood pressure, tachycardia, urinary output and so on. So hopefully you gonna get it in the Google. Now the third question for you. A 45-year-old woman comes for diabetes mellitus screening. She's worried that her brother had DM at 80 years or something like this.
C, they cannot remember what something. Her parents are in good health. What will you do for her? She's 45 year age, 55-year-old woman, and her brother had DM, which was diagnosed at the age of 60. Let's see the stems. Number 1, OGTT, too early. Number B, no screening till 55-year-old. Number C, OGTT 1 yearly. And number D is fasting blood sugar every 12 monthly. So the stem I gonna repeat: OGTT 2 yearly, no screening till 55 years, OGTT 1 yearly, and fasting blood sugar 12 monthly. So your time starts now. What will be the answer? What should I do for her? She's seeking help. As she's seeking help from you, as she's already her age is 45, and her brother, when you gonna accustomed to the health system of the Australia, they will mostly not come for your treatment, they will come for your advice. She's worried. What she will do? What you have to advise her? Tell me. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. No one is answering. Okay, I am answering. The answer is D, 12 monthly FBS. So when a patient come, you have to advise her fasting blood sugar, and for these guidelines you have to go to RSCGP guidelines. There are so many chairs over there, and you have to go through it. Yes, we can assume that it is fasting blood sugar 12 monthly, but there are some questions which will make you confused. So go through RSCGP guidelines. Next question. Suppose he is 45 years man, present with fever, chills, rigor, fatigue, and lymphadenopathy. History of having sex with a male partner, healthy. Most of them you gonna face sexually transmitted diseases, sexual related problems, lesbians, gays, and so on, and multiple partners. So he has a male partner and he's healthy. History of penile ulcer 7 weeks ago. A week ago, but resolved. CSF prominent, monocytes. So what is your diagnosis? See, the question is incomplete. I just collected it from you, for you people from Amedex group. The question is incomplete. So there are so many options over there: Epstein-Barr virus, primary HIV, syphilis, cytomegalovirus. 45 years man, he has male partner, both are healthy, have penile ulcer 1 to 2 weeks back. It is resolved, but you did CSF for some reason and you get lymphocytes. So what will be your diagnosis, or what will be the causing agents? Epstein-Barr virus, primary HIV, syphilis, and cytomegalovirus. Anyone? Please try it. It's a counter question, I said. Okay. আর কেউ? Answer change. Someone changed her answer. Okay, you have the option to change your answer. Anyone else? So time is up. It's a counter question, though the question is not clear. So we can answer. Let's answer it by exclusion method. As
Me also don't know the actual answer. Let's find it. First one I said Epstein-Barr virus. Does Epstein-Barr virus cause penile ulcer? Did I mention any throat problem? Epstein-Barr virus, we all know that it's responsible for infectious mononucleosis. Is also known as kissing disease. So it's not Epstein-Barr virus cause no penile ulcer. Is caused by Epstein-Barr virus. The first manifestation here I must say, if before you go to diagnose or find out the causative agents which is going to have the disease or occurring the disease, you have to know the key words. So when you gonna answer Epstein-Barr virus or infectious mononucleosis, you have to find out the word like throat problem. It may be pharyngitis or something like that, sore throat like that. Then I can accept your answer, but there is no word like that. Next one, it's HIV. Does HIV causes monocytes count increase? We know in case of viral causes, the lymphocyte count is reached, not the monocytes. So the HIV is exploded. Next, cytomegalovirus. It doesn't cause penile ulceration. So by exclusion method, we can answer syphilis. Though I'm not sure, no one can give the 100% surety the answer will be the syphilis. But by exclusion method, we can find out the answer is syphilis. Next one, a man back from Thailand. Neighbors say he is clumsy, unkempt, clothes look loose. Which leads the diagnosis? Question again incomplete. You will find so many questions like this. The question is incomplete. So you have to find out the keywords over here to search out what is the keyword. The man, there is the no mention of the age. So suppose he's a young man going to Thailand. So if you see the Thailand, you have to know the what diseases are most prominent in the Thailand. Okay. After coming from Thailand, he say he is clumsy, unclaimed, clothes are loose. That means he is disoriented. He is behaving not well. So we can think he is having meningitis. It's like a viral meningitis feature. We all know some viruses can cause meningitis. So the options are which investigation will lead you to the diagnosis? Number 1, HIV serology. Number 2, CT scan of brain. And number 3, thick and thin smear. Thick and thin smear, we all know is for the malaria, but Thailand is not an endemic zone for malaria, so we can exclude it. Second, CT scan of brain. Do we do CT scan initially if a patient present with clumsiness or unkept clothes are behaving like disoriented? We don't do CT scan, and there is no option for lumbar puncture or something like this. The option here is HIV serology. Yes, HIV is most prominent disease in Thailand, we all know. So if we look over that there is a name Thailand, so we have to keep in mind that they are asking me for HIV type disease or sexually transmitted disease. So we have to know the sexually transmitted diseases and which country he has visited recently and which sign symptom they are focusing, and for diagnosis which investigation we have to go through. So the answer is 1. Next one, a 1-year-old child diagnosed with bacterial meningitis was admitted to hospital. Blood culture taken. Okay, guys, I must say in our country, if we suggest a patient having meningitis, what investigation we do? Or we first think we have to go through this investigation is we think about the lumbar puncture, but they do blood culture.
As the blood culture is costlier than the LP, we first think of the lumbar puncture for CSF study, but blood culture is a good option. So let's have a look on the question. 1-year-old child diagnosed with bacterial meningitis was admitted to hospital, blood culture taken, and IV ceftriaxone started. Okay. Next, after 1 day of admission, child had a seizure of less than 1 minute duration. Long labs were given, sodium and bicarbonate low. All other were in the normal range. What is the cause of the seizure? The baby is having bacterial meningitis, baby is getting the ceftriaxone, and baby is having seizure less than 1 minute. So they gave some investigation and the report was low sodium and bicarbonate. So what is the question? So the question they ask, what is the cause of the seizure? Let's have the option. Now it's a counter question. Is it for dehydration? Is it for SIAD, syndrome inappropriate antidiuretic hormone syndrome? Adrenal failure? For which? Anyone giving the answer? It's a counter question. And I asked, what is the cause of the seizure? What is the cause of the seizure? Is it for dehydration? Is it for SIAD? Or is it for adrenal failure? You think of the question. I gave 30 minutes. In this 30 seconds, and I am giving a question answer from Tanzin and Nasreen. Should we start with recalls or reading gem thoroughly? No, you don't need to study recalls or gem thoroughly. If you go through my video again, you will get your answer. Because I didn't give emphasis on going through the gem. I said you have to go through some selected topic like gem. If you ask me what I gonna suggest, if you go through the pain abdomen chapter, is a very important. You will know how they assess a patient, what investigation and what thing you will have to do. So some selected topic you have to go through the gem, and some topic it will help you in skin chapters and some other chapters as well. Some boxes in the gem you have to go through. And I must say, don't rush for the recalls first. Just collect the material, have the orientation, make your theory stronger, then go for the recall solving. I must say, must solve 1 to 2 years of recall. Then second one, after solving 1 year of recalls along with topics, going through the topics, having the ideas, you have to set your mind which month you are giving the exam. If you're giving the exam, suppose in July, you have to solve, suppose in July 2021, you have to solve the July recalls of 2020, 2019. If you get that time, please go through 2018 and 2017. That means subsequent months. That months you will get more recalls common. Some question will seem to you common, the topic will be common, but the question will be trickier. MC is always a trickier exam. You must keep in mind MC and trickier exam. And third one, I must say, the day you are booked or the date you have booked, you have to collect all the recalls from the subsequent previous days. That will help you. I myself got 6 questions from the previous days, and as I solved 4 years recalls, and I have no time to go through so many theories, and I have short preparation, so I have solved as much as I can. So I was familiar with the question and get so many common questions or similar question. Though my question was 60% was related to management. So the answer one gave SIAD. Look, I said the sodium is low, bicarbonate is also low. Does SIAD causes bicarbonate low? The answer is dehydration. And we know that dehydration is a common problem in any type of infection. So the answer is dehydration. And the reference is mid bullet. Sorry, the answer is over here. Is SIAD, you are correct. I thought this is another question. The answer here is SIAD.
The answer is Siyat cause. Here is they asked about the cause, so answer is the Siyats. I missed. There's two type of questions similar over here. I skipped the second one. So the answer is Siyat. You are correct. Next one and the last question of today's session. OCD patient, what is the most appropriate for them? For OCD patient, what is the most appropriate for them? SSRI, exposure and response, and cognitive behavior therapy. Do you know about the cognitive behavior therapy, exposure and response? And SSRI, you almost know that. What is a selective serotonin reactive inhibitor? Maybe as we are not accustomed to psychiatry much more, I am giving you the answer. The answer is cognitive behavior therapy. So psychiatry is a vital thing. You have to have good knowledge on the psychiatry, and it is much more harder topic in the AMC psychiatry. Next, ethics. You must go to as we are fond of, many of us. One said exposure and response. Yes, exposure and response, we suggest the patient to expose and then response, but in med bullets I said you have to show your reference first, and my reference over here is med bullets. So med bullets says you have to suggest cognitive behavior therapy. Whenever you have any question and you get the answer cognitive behavior therapy, you have to answer this, and you will get some aboriginal question. টর্সাডি ওদের যে ওদের যে আইল্যান্ড পিপলগুলো থাকে, টরেস যে আইল্যান্ডসের যে পিপলগুলো থাকে, ওদের কিছু ডিজিজ থাকে, ওদের সাথে ডিল করার সিস্টেমটা যখন আমরা দেখব, তখন দেখব যে দে ডোন্ট লাইক, দে আর ভেরি অ্যাশেমড. সো ইউ হ্যাভ টু হ্যাভ the entrepreneur or social worker. You have to select the answer. social worker type যে জিনিসগুলো থাকবে সিমিলার, তাদেরটা সিলেক্ট করতে হবে. সো আমি বলে দিলাম যে মেডিসিনের ক্ষেত্রে কি করতে হবে, সার্জারির ক্ষেত্রে কি করতে হবে. আমরা সার্জারি কোশ্চেনগুলো যখন ওরিয়েন্টেশন হব তখন দেখব যে সার্জারি কোশ্চেনগুলো বেশ কঠিন. পিডিয়াট্রিক্সের কিছু আমি বলে দেই যে কিছু গ্রোথ চার্ট আছে, দেয়ার সাম গ্রোথ কার্ভ রিলেটেড টু এজ, ওয়েট, হাইট. সো এগুলো পড়লে পারা যাবে. পিডিয়াট্রিক্স এতটা কঠিন না. দেন আসি হচ্ছে গাইনিয়ান অবস. মাইসেলফ ইজ উইকার ইন গাইনিয়ান অবস্ট্রেটিক্স, বাট যদি কিছু কমন টপিক যদি আমরা সলভ করি, সো গাইনিয়ার অবস এতটা কঠিন মনে হবে না. তারপরে সাইকেট্রির কথা বারবার বলছি কারণ এটা অনেক বেশি হার্ড, এটা অনেক বেশি কোশ্চেন আসে. অনেক সময় বলা হয় যে মেডিসিন থেকে 35, সার্জারি থেকে 25, পিডিয়াট্রিক্স থেকে 15, গাইনিয়ান অবস থেকে 15 কোশ্চেন, বাট এমসি ডাজন্ট ফলো all the marks distribution all the time. Maybe you are the unluckier one who gonna have the psychiatric question more. So you have to win the exam by your psychiatry knowledge. And then ethicsের জন্য বলবো উই আর মেনি মাচ ফন্ড অফ রিডিং দ্য নোভেলস. সো গল্পের মতো করে যদি আমরা কর্নাট ফিশার, ওয়ান অফ মাই ফেভারিট ইনস্ট্রাক্টর, আমরা অনেকেই হয়তো চিনি কর্নাট ফিশারকে. ওনার একটা 100 ইথিক্স কেসেস একটা বই আছে. আমরা গল্পের মতো করে পড়লে ওদের সিস্টেমটা বুঝে যাব আসলে ওরা কী চাচ্ছে. নেক্সট আমরা যদি 138 কেসেস 9 পেজের একটা ফাইল আছে ইথিক্সের উপর, সেটা যদি আমরা সার্চ করি পেয়ে যাব. তারপরে হচ্ছে আমরা ড্রাগ ইন্টারাকশন এতটা ইম্পর্টেন্স দিই না, বাট ড্রাগ ইন্টারাকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট. হোয়াট ওয়েল সেজ মেনি অফ আওয়ার পেশেন্ট আর গেটিং SSRI for their neurological problems in our department. If they got admission and they are having any renal insufficiency, we gonna suggest them another suppository or tramadol suppository for their renal insufficiency. But we have to keep in mind, if we apply this anadol suppository along with SSRI, it gonna cause serotonin syndrome. So it's much important to know the drug interaction, and drug interaction is very very much important and is very much confusing which is the actual answer. In my exam I got a question, a patient is having paracetamol, duloxetine, having pregabalin along together. So he or she complain of weakness, muscle weakness. What is causing, which drug causing this
weakness, and along with there are some also drugs. So এই কোশ্চেনগুলো অনেক বেশি আমার একটা আসলে মনে নাই, বাট এগুলো আমাদের জানতে হবে যে আসলে ডিলাক্সেটিং, প্রি গ্যাবালিং বা অ্যামিটিভ টেলিং যেন আমরা একসাথে না দিয়ে দিই। আমরা অনেকেই দেখে থাকি যে আমি পার্সোনাল প্র্যাকটিসও দেখেছি যে আমরা হয়তো রিলাইভ দিয়ে দিচ্ছি, সাথে প্রি গ্যাবালিনও দিচ্ছি, কিন্তু আমরা জানি না যে এই জিনিসগুলো মাসেল উইকনেস করে। এবং আমরা পলিমায়ালজিয়া, রিউমেটিকা, তারপরে হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস, রিউমাটোলজিক্যাল ডিজিজগুলোর নাম হয়তো জানি, এবং সাথে আরেকটা আমরা অনেকেই হয়তো জানি না যে এইসব সমস্ত পেশেন্ট আমরা জানি যে যারা আমরা স্ট্যাটিন দিই তাদের লিভার ফাংশনের প্রবলেম হতে পারে, বাট যারা 7-8 বছর ধরে খাচ্ছে দেখা যায় যে লিভার ফাংশনে উল্টোপাল্টা তো হবেই, সে বলবে, কমপ্লেন করবে যে আই হ্যাভিং সাম মাসেল উইকনেস। সো দ্য পেশেন্ট who are having statin for a prolonged period, they gonna have মাসেল উইকনেস। দিস ইজ কল স্ট্যাটিন ইনডিউসড মালোপ্যাথি। সো এই জিনিসগুলো যদি আমরা জানি ড্রাগ ইন্টারাকশনের ব্যাপারে, এটা ওদের লাগবে। স্কুল এক্সক্লুশন কোন আমি বলেছি প্রথমেই যে কোন ক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে স্কুল থেকে এক্সক্লুশন করতে হবে, কোন ভ্যাকসিনেশন দিতে হবে সেটা জানতে হবে। আরেকটা জিনিস আমরা হয়তো দেখতে পারি, নাও জানতে পারি, আমরা অনেকেই জানি না হয়তো অ্যাবাউট ড্রাইভিং। আমরা যারা হচ্ছে কি এইসব জিনিসগুলোর সাথে ডক্টর হিসেবে রিলেটেড থাকি তারা হয়তো জানি যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলো আমাদের অ্যাসেস করতে হবে, কিন্তু ওদের দেশে পার্সোনাল ড্রাইভার এবং যারা প্রফেশনাল ড্রাইভার তাদের জন্য একটা গাইডলাইন আছে যে পেশেন্ট যদি সাপোজ দ্য পেশেন্ট ইজ হ্যাভিং স্ট্রোক, সো হোয়াট ইউ গন্না ডু ফর তাকে তার জব থেকে কতদিনের আমি রেস্ট দিব, কতদিন সে ড্রাইভ করতে পারবে না, কতক্ষণ সে ড্রাইভ করতে পারবে না। সো আমাকে এটা জানতে হবে। আমরা এই জিনিসটা ওদের একটা গাইডলাইন আছে, অল্প কয়েকটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করে যাই, ফাইল থাকে ওদের, তাহলে আমরা এই ব্যাপারে অনেকটা নলেজ পাবো ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে। এবং এমএডেক্স, শারিয়ার্স মেডিকেল গাইডলাইন, জেনেসিস অনলাইনে আমি কিছু টপিক সিলেক্টেড যেগুলো আমি দিয়েছি, যেগুলো থেকে কোশ্চেন আসবেই, এবং সে টপিকগুলো আমরা সার্চ করে যদি প্রিভিয়াস কয়েক ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে পারি উইথ রেফারেন্স, তাহলে হয়তো বা আমরা জানতে পারবো এবং পড়াটার সাথে অ্যাকাস্টম হতে পারবো, এবং ইট উইল গিভ ইউ দ্য বুস্টিং ফর দ্য এক্সাম। আজকে অনেকগুলোই ওরিয়েন্টেশন দিলাম, একদিনে অনেক ইনফরমেশন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ক্লাসটা ছিল অনেক অ্যাডভান্স লেভেলের। দেয়ার আর সাম ইন্টারন্যাশনাল ওয়ান আই নো ফ্রম পাকিস্তান, সাম অফ মাই স্টুডেন্টস ওয়ার ওয়াচিং, I know, and here I know some of my senior consultant and my teachers are also present over here, and I have to send them this link too. For them I said some question and how to solve them and the materials and how to proceed for the AMC. So do you have any question? Just post over here. No question? Okay, maybe I was in a rush because I was thinking I may miss any information which gonna help you. Hopefully I just share some of my knowledge with you. It gonna help you to crack the AMC MCQ. Remember, it's a costly exam. Almost you have to have keep in mind you have to have 5 lakhs budget, cause you have for exam booking you have to have the epic verification, electronic portal, international credential or IMG. You have to establish you are an international medical graduate. For that you have to have verified and authorized by the epic. Then you have to have a account in AMC website, is called AMC portfolio, and there are so many information about all the pathways, how you gonna appear and which system you have to go through. So for that AMC portfolio you have to pay 500 Australian dollar, and for the epic verification you have to pay 125 US dollar, along with some courier service and air service. Then for the exam booking for the Australian dollar, 2730 Australian dollar for the MC part 1. Next, if you have some plan to take some courses, you have to have some budget 50,000 plus in Bangladeshi dollar, or if I can say the someone is questioning. Okay, after finishing I will give you the answer. If you gonna take
any part in a course, it may be 600 Australian dollar or American dollar, AUD. In Bangladeshi taka, it may be 50,000 plus, 60,000 plus. Then you have to buy a good notebook or laptop, and you have to plan for that country, for the hotel booking, airfare, and something like this. You have to have at least 5 lakh budgets for the gazette and so on. So it's a costly exam. Don't rush for it. Just plan it, practice it, and when you are confident enough, you can crack the exam. Just go for it confidently. If I can, you surely can. Someone said, what are the notifiable diseases? Notifiable diseases, as I said earlier, please go through my video because it's quite tough to repeat the same diseases. I said some cancers, I said some infections and STDs and so on. You will go through, and some diseases, rheumatic diseases. In our country, we go through acily rheumatoid arthritis, but you have to know the complication. The patient will come to you with the end arthritis, which is the complication, and the patient they're gonna give you a picture of a hand. The patient is having the blackening of the figure and having the end arthritis is due to the rheumatoid arthritis. And you have to know some diseases of rheumatic disease. You have to know the cardiology. You have to know some neurological diseases. For this, go through the mid bullets. Someone suggests go through PLAB and UK registration for 1 year extended AMC. Which route is easier? Is depend for person to person. If you confident enough, is a standard pathway. You can go through it, and for PLAB and 1 year experience, it is called competent pathway. You can also do it. So some people who cannot crack the exam, they're frustrated sometimes, is a common feature. So you can have the competent pathway too. Any other question? No more question. So I am going to end the today's session. Hopefully you gonna have a good planning to crack the AMC MCQ. I just try to have you get accustomed with the Australian Medical Council health system and their questions and the books, and I gave emphasis how to solve the recalls. Thank you, and have a good what can I say? It's a night time. Good night.